আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব রিটেন ক্লাস। প্রাণীর পরিচিতি। প্রাণীর পরিচিতিতে ৩টা প্রাণী আছে। তো এই ৩টা প্রাণী থেকে তেমন প্রশ্ন আসেই নাই। ২৩-২৪-এ একটা প্রশ্ন আসছিল। আদর্শ যে নিডোসাইট আছে, নিডোসাইটের বিভিন্ন অংশ। তোমরা নিশ্চয় মনে আছে যে নিডোসাইট, তার ভেতরে নেমাটোসিস্ট থাকে, অপারকুলাম নামক ঢাকনি থাকে, নিডোসিল নামক ট্রিগার থাকে, ল্যাসো থাকে, পেশিতন্তু থাকে, নিউক্লিয়াস থাকে, তাই না? তো প্রশ্ন খুব সহজ হবে। তো প্রশ্ন নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। ইউজুয়ালি এমসিকিউতে ভালো করলে রিটেন নিয়ে তেমন একটা চিন্তা করতে হয় না। ওকে, তো এমসিকিউর জন্য খুব ভালো প্রিপারেশন নিলে রিটেন নিয়ে চিন্তা করতে হবে না। তবুও আমি বলি কোন প্রশ্নগুলো আসতে পারে। এগুলো না আসে নাই, তবুও বলে রাখি কোন প্রশ্নগুলো আসতে পারে। আমি বইটা দেখাই, তাহলে তুমি বুঝতে পারবা এখানে কোনো প্রশ্ন আসবে না। এই যে এখানে কিন্তু প্রশ্ন আসতে পারে। হাইড্রা ভালগারিস, এইটা একটা বর্ণ, তো আমরা জানি, তাই না? বর্ণহীন বা হলদে বাদামি। ২ নম্বর হচ্ছে সবুজ বর্ণের, যেটা রাইট, সবুজ বর্ণের হাইড্রা, যেটা হাইড্রা ভিরিডিসিমা, যেটাকে আমরা ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা বলি, এবং বাদামি বর্ণের যেটা, ওকে, বাদামি বর্ণের যেটা ফুসকা বা অলিগ্যাকটিস। তো এটা একটা প্রশ্ন আসতে পারে যে হাইড্রার বিভিন্ন প্রজাতি এবং তাদের বর্ণ। এটা পারবা তোমরা, এটা সহজ আছে। এরপরে আর কোনো রিটেনের প্রশ্ন নেই। এই যে ক্লাসিফিকেশনগুলো কিন্তু ভার্সিটির জন্য খুব ইম্পর্টেন্ট। তো আমি ব্যক্তিগতভাবে বলবো যে তোমরা 3টারই ক্লাসিফিকেশন পড়ে ফেলবা। তো ক্লাসিফিকেশন পড়ার কিন্তু আমি তাদের বুদ্ধি শেখাই দিছিলাম। ওকে, এখানেও একটু বুদ্ধি শেখাই দিই। তো এই 2টা তোমরা পারবা, কিংডম তোমরা পারবা, ফাইলাম পারবা, ক্লাসও পারবা। শুধু এই জায়গাটা নিয়ে তোমাদের একটু ক্যাচাল হবে। সো আমি ব্যক্তিগতভাবে বলবো যে তোমরা যখন পড়াশোনা করবা এই 2টা একটু সিরিয়াসলি মনে রাখবা, অর্ডার এবং ফ্যামিলি। অর্ডার এবং ফ্যামিলি। আবার ঘাসফড়িং যখন পড়বা সেখানে কিন্তু দেখবা যে সাব ক্লাস বা সাব অর্ডার কিন্তু আছে একটা, হ্যাঁ, ওইটা একটু ভালো করে দেখবা। রুই মাছের ক্ষেত্রে আছে, হ্যাঁ, রুই মাছের ক্ষেত্রে কিন্তু ক্লাস আছে এবং সাব ফাইলাম আছে। সাব ফাইলাম মানে ভার্টিব্রাটা। তো আশা করছি তোমরা এই 2টা মনে রাখলেই তোমাদের এটা কভার হয়ে যাবে। তো আমরা আরেকটু যাই। এইটা আসতে পারে হাইড্রার বিভিন্ন অংশের নাম আসতে পারে। তো হাইড্রার বিভিন্ন অংশের নাম তোমরা পারবা। দেহকাণ্ড, পাদচাকতি, হাইপোস্টোম। হাইপোস্টোমের চারপাশে কি? কোর্সিকা। কোর্সিকায় কি? নেমাটোসিস্ট ব্যাটারি, তাই না? সো এটাও পারবা তোমরা। যদি হাইড্রার কোষ থেকে প্রশ্ন আসে, হ্যাঁ, কোষ থেকে যদি প্রশ্ন আসে তাহলে এইটা আসতে পারে যে হাইড্রার এপিডার্মিসের কোষগুলা বা এন্ডোডার্মিসের কোষগুলা। খুবই সহজ, আমি বলি। প্রথমের হাইড্রার কি উপরে থাকে? পেশি আবরণী কোষ, তাই না? আর কয়েকটা নাম তোমরা জানো, ইন্টারস্টিশিয়াল কোষের নাম জানো, নিডোসাইটের নাম জানো, 3টা জানলা। জনন কোষের নাম জানো, 4টা জানলা। সংবেদী কোষ, স্নায়ু কোষ 5-6, এইটা তোমরা জানলা, রাইট? তো তারপরে আমি একবার দেখাই দিই, তাহলে তোমরা বুঝতে পারবা কিভাবে মনে রাখতে হয় এটা। এগুলো হচ্ছে পেশি আবরণী কোষ। পেশি আবরণী, পেশি আবরণী, পেশি আবরণী, পেশি আবরণী, রাইট? তো এই যে মেসোগ্লিয়াতে থাকে দেখো স্নায়ু কোষ, তাহলে স্নায়ু কোষটা এখানে, তাহলে 2টা পেলাম আমরা। তারপর এই যে এগুলোর নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ, তাহলে প্লাস আর একটা পেলাম, 3টা পেলাম। দেখো স্নায়ু কোষগুলো কার সাথে কানেক্টেড? সংবেদী কোষ। বাইরে থেকে ফিলিংটা বা সংবেদনশীলতা এইটার মাধ্যমে এখানে আসে, তাই না? তাহলে আরেকটা পেলাম, সংবেদী কোষ, তাই তো? আর এই যে নিডোসাইট, এটা তো সবসময় থাকে, তাহলে আরেকটা পেলাম। 2 আর 3 অলরেডি 5টা হয়ে গেছে। তাহলে এখন কি কি আছে? এখানে কিন্তু জনন কোষ দেখা যাচ্ছে না, তাহলে আরো একটা কোষ আমরা পেলাম এখানে, জনন কোষ, যেটা দেখা যায় না, রাইট? তো এই হলো কোষ। আর একটা সামহাও মিস হয়ে গেছে, আমি আরেকবার চেক দিই। এখানে দেখো 7টা। বাইরে পেশি আবরণী কোষ, সব কোষ তৈরি করে ইন্টারস্টিশিয়াল কোষ, সংবেদী কোষ এবং স্নায়ু কোষ একসাথে। গ্রন্থি কোষ থাকে, গ্রন্থি কোষ বিভিন্ন ধরনের হচ্ছে ক্ষরণ করে। আর এই 2টা তো তোমরা জানো, যোনি, জনন কোষ এবং নিডোসাইট কোষ। আশা করছি পারবা। বাট যদি তোমাদের গ্যাস্ট্রোডার্মিসের কোষের নাম জানতে চাই, তাহলে এই 2টা শুধু বাদ দিবা, এই 2টা শুধু বাদ দিবা, কারণ গ্যাস্ট্রোডার্মিসে এই 2টা থাকে না, ভেতরের দিকে এই 2টা থাকে না। তো বাইরে থেকে যেটা করবা, এই পেশি আবরণী কোষটার একটু নামটা চেঞ্জ করে দিবা, দিয়ে ওখানে দিবা হচ্ছে পুষ্টি কোষ, ঠিক আছে? তাহলে গ্যাস্ট্রোডার্মিসের কোষগুলোর নামও তোমরা পারবা। শেষ। এরপর আমরা চলে আসি ইন্টারস্টিশিয়াল কোষ থেকে আসতে পারে। তখন বলবা ইন্টারস্টিশিয়াল কোষ, ভাজক কোষ, ছোট কোষ, এদের মধ্যে একটা ক্ষমতা আছে, নাম টোটিপটেন্সি। যে কোনো কোষে রূপান্তর হইতে পারে, যে কোনো কোষে রূপান্তর হইতে পারে, তার মানে রিজেনারেশন ক্ষমতা আছে, তাই না? পুনরুৎপত্তি ক্ষমতা আছে, এটা পারবা, সহজ। আমি যে কেন রিটেন ক্লাস নিতেছি, রিটেন ক্লাসগুলো আসলে কোনো দরকার হয় না, তারপরেও
নিচ্ছি। দেখো এই প্রশ্নটা আসছিল, তো তোমরা তো সবাই জানো এই যে এটার নাম কি নেমাটোসিস্ট, তাই না? এইটা একটা কোষ, যেহেতু এখানে নিউক্লিয়াস আছে তাহলে এটা একটা সাইট, নিডোসাইট, তাহলে নিডোসাইট ভেতরে নেমাটোসিস্ট। এন্ড সূত্রক আছে, বড় বড় কাটা যেগুলো এগুলোর নাম হচ্ছে বার্ব, ছোট ছোট যেগুলো কাটা এগুলোর নাম হচ্ছে বারবিউল, তাই তো? যে এখানে কিছু আছে এগুলোর নাম হচ্ছে নো সাইটোপ্লাজম হচ্ছে যেগুলা, এই যে এইটার নাম হচ্ছে লেসো, তাই না? আর এগুলোর নাম হচ্ছে পেশিতন্তু। সো আশা করছি এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। কিংবা এখানেও তুমি দেখতে পারো নেমাটোসিস্ট, বাট বা শ্যাফট, সূত্রক, ছোট কাটাগুলোর নাম বারবিউল, বড়গুলোর নাম বার্ব। এখানে একটা যেহেতু নিডোসাইডের কথা বলছে, সাইট বা কোষ, তাহলে নিউক্লিয়াস, সাইটোপ্লাজম থাকবে, এখানে একটা লেসও থাকবে, আর এই পেশিতন্তুগুলো এভাবে থাকবে। বুঝতে পারছো? এই পেশিতন্তুগুলো কিন্তু এই জিনিসটা যেন উপড়ে না বাইর হয়ে যায়, এই জন্য আটকায় রাখে। বুঝছো? সো এইটা পারবা। আরেকটা প্রশ্ন কিন্তু এর পরে আসতে পারে, সেটা হলো আদর্শ। আমরা তো 23 ধরনের, এখানে লেখা আছে 23 ধরনের নেমাটোসিস্ট, হ্যাঁ? তো 4 ধরনের নেমাটোসিস্টের নাম আসতে পারে। বুঝতে পারছো? পেনিট্রেন্ট বা স্টেনোটিল, ভলভেন্ট, স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট, স্টেরিন গ্লুটিন্যান্ট, এই 4 ধরনের নাম আসতে পারে। কোনটাতে কাটা আছে কোনটাতে কাটা নাই এটা দেখবা, কোনটার সূত্রক পেঁচানো থাকে আর কোনটার ভেতরে হচ্ছে নেমাটোসিস্ট এবং হিপনোটক্সিন থাকে, এইটা একবার পড়বা, তাহলে এটা কভার হয়ে যাবে। আমি কিন্তু ক্লাসে পড়িয়েছি। তাহলে এটা রিটেনে আসতে পারে। এরপর রিটেনে আসার মতো এখানে তেমন কোনো নাই কিছু, যে কোনো জায়গা থেকেই দিতে পারে, বাট প্রশ্ন আসবে খুব ইজি, এখানে তেমন কিছু নেই। মেসোগ্লিয়া আসতে পারে রিটেনে। এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে জেলির মতো অকোষীয় স্তরটির নাম মেসোগ্লিয়া। মেসোগ্লিয়াতে কোনো কোষ থাকে না, মেসোগ্লিয়া নিজে অকোষীয়, কিন্তু মেসোগ্লিয়াতে স্নায়ু কোষ থাকে। ঠিক আছে? এটা ভিত্তিতল হিসাবে কাজ করে, এটা একটা হচ্ছে কঙ্কাল হিসাবে কাজ করে, ইত্যাদি ইত্যাদি। সো আশা করছি মেসোগ্লিয়াটাও তোমরা পারবা। এরপর আর কোনো কোশ্চেন নাই। আচ্ছা, সিলেন্টেরন থেকে প্রশ্ন আসতে পারে, আমি সহজ করে বলি। সিল মানে গহ্বর, তাহলে তোমরা বলবো হাইড্রার ভেতরে যে গহ্বরটি থাকে তার নামই সিলেন্টেরন। এটি একটি ব্লাইন্ড স্যাক। ব্লাইন্ড স্যাক মানে হচ্ছে অন্ধথলি, একদিকে ওপেনিং, ওইটা দিয়ে প্রবেশ করে ওইটা দিয়ে বজ্র বের হয়, আর একদিকে বন্ধ থাকে। তাহলে আশা করছি সিলেন্টেরনটাও তোমরা পাবা। এন্টেরন শব্দের অর্থ হলো পরিপাক, তাহলে বলো তো সিলেন্টেরনে কি হয়? খাদ্যের পরিপাক হয়। মনে থাকবে? আচ্ছা, আশা করছি পারবা ইনশাল্লাহ এটা। এই যে এটা আসতে পারে লুপিং এবং সমারসল্টিং, তাই না? একটাতে একটা লুপ, একটাতে দুইটা লুপ, একটাতে ডিগবাজি দেয়, একটাতে দেয় না। একটাতে কর্ষিকা সবসময় যাত্রাপথের দিকে, একটাতে কর্ষিকার উপর ভর দিয়ে দাঁড়ায়। আমি কিন্তু ক্লাসে পড়াইছিলাম। সো পার্থক্যটাও তোমরা এখান থেকে দন দিয়ে দেবো। এটা আসতে পারে, মানে যেগুলো তোমার এইচএসসি তে পড়ছো না, ওগুলাই হচ্ছে তোমার রিটেনে আসবে। লুপিং সমারসল্টিংটা এখানে আছে, আর তেমন কিছু নাই রিটেনে আসার মতো কিছু নেই। চাইলে সব দেওয়া যায়, কিন্তু আলটিমেটলি নাই। শ্রম বন্টনে বিভিন্ন কোষের কাজ বলছে, আঙ্গিক শ্রম বন্টনে বিভিন্ন অঙ্গের কাজ বলছে। এই যে এটা আসতে পারে হাইড্রার মিথজীবিত। হাইড্রার ভেতরে সবুজ শৈবাল থাকে, এই জন্য এই হাইড্রাকে বলা হয় ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা। সবুজ শৈবাল কিভাবে উপকার করছে, হাইড্রা কিভাবে শৈবালকে উপকার করছে, এইটা পড়তে হবে। কারণ মিথজীবিতা, কে কাকে উপকার করছে এটা জরুরি। শেষ। তাহলে মানে হাইড্রা থেকে কিন্তু আর প্রশ্ন নাই, হাইড্রা থেকে কিন্তু আর প্রশ্ন নাই। এবার চলে আসি আমরা হচ্ছে ঘাস ফড়িং। আমি বলছি কিন্তু এই যে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বুঝছো? কেন ইনসেক্টটা বলা হয়, কেন পতঙ্গ বলা হয় ঘাস ফড়িংকে? এইটা থাকে দেহ বিভিন্ন ট্যাগমাটায় বিভক্ত, ডানা পা থাকে, তাই না? তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি তা পতঙ্গ হওয়ার কারণ। তো এবার চলে আসি আমরা শ্রেণীতাত্ত্বিক অবস্থান। এই যে বলছিলাম না এখানে সাব ক্লাস আছে, এই তিনটা এখানে মনে রাখবা, এই তিনটা, আর বাকিগুলো সব পারবা। আমরা সবাই জানি এগুলো এনিমেল, এনিমেলিয়া, এগুলো আর্থ্রোপোডা, আর্থ্রোপোডার পর এগুলো হচ্ছে ইনসেক্টটা, শেষ। আর নিচে পয়কিলোসেরাস পিকটাস, তার উপর পয়কিলোসেরাস, তাহলে মাঝখানে তিনটা তোমাকে মুখস্থ করতে হবে। ওকে, খুবই সহজ। যদি এটা আসে একটু চিত্র আর্ট করো, আসবে না? আর আসলে কিছু করার নাই, আসবে না। পুঞ্জাক্ষী, হ্যাঁ, পুঞ্জাক্ষীর গঠন তো তোমাদের মনে আছে। পুঞ্জাক্ষীতে ওমাটিডিয়াম থাকে, ওমাটিডিয়ামের গঠন বা ওমাটিডিয়ামের অংশগুলো আসতে পারে। তো যাই হোক, এখানে তেমন কিছু নাই।
হাইড্রার বিভিন্ন খণ্ডগুলোর নাম আসতে পারে, দুই একটা খণ্ডের কাজ আসতে পারে। মেন্ডিবল খাদ্য চিবাইতে সাহায্য করে, হাইপোফেরিংস খাদ্যকে আটকে রাখতে সাহায্য করে, মেক্সিলা খাদ্যকে ধরে রাখতে সাহায্য করে, খাদ্যের স্বাদ নিতে সাহায্য করে, তাই না? তো বিভিন্ন, এটা একটু রিডিং পড়বা। তারপর আসার মতো এই যে এটা আসতে পারে পুরুষ ঘাস ফড়িং এবং স্ত্রী ঘাস ফড়িং এর মধ্যে পার্থক্য। তোমরা দেখবা কোনটা বড় কোনটা ছোট। আর বলছিলাম না এখানে ট্রিক আছে, সেটা হলো স স স অ্যানাল সার্কি, সুপ্রা অ্যানাল প্লেট, সাবজেনিটাল প্লেট, এগুলা এখানে আছে। ওভিপোজিটর শুধু তার ক্ষেত্রে থাকে। তো এই পার্থক্যটা পড়বা, এই পার্থক্যটা আসতে পারে, এটা বেশ ইম্পর্টেন্ট। এটা কিন্তু এইচএসসিতেও ইম্পর্টেন্ট ছিল। এইটা আসতে পারে ঘাস ফড়িং এর পরিপাক নালীর বিভিন্ন অংশের নাম। পরিপাক নালীর বিভিন্ন অংশের নাম তো তোমরা জানো, ওই যে বলছিলাম না, মুখ গ্রাস করবে গিজার্টকে, মুখছিদ্র, গলবিল, গ্লাস নালী, ক্রব, গিজার্ট। তারপর মেজেন্টেরন, তারপর কি ইক্রির পা, ইলিয়াম, কোলন, রেকটাম, পাইব। ঠিক আছে, এই অংশগুলা। এই যে এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। মুক্ত সংবহনতন্ত্র এবং বদ্ধ সংবহনতন্ত্রের মধ্যে পার্থক্য আমি কিন্তু এটা তোমাদের বোঝাই দিয়েছিলাম। এটার উদাহরণটা শুধু মনে রাখবা। আর মুক্ত সংবহনের অংশ কি কি? হিমোসিল থাকে, এটা খুব ইম্পর্টেন্ট, এই লাইনটা মনে রাখতে হবে। বদ্ধ সংবহনে হিমোসিল থাকে না। তাহলে এই জায়গাটা ইম্পর্টেন্ট আর নিচে উদাহরণটা ইম্পর্টেন্ট। তাহলে আশা করছি এটার উত্তর তুমি দিতে পারবা। বিভিন্ন সাইনাস, হ্যাঁ, এই সাইনাসটা কিন্তু তোমাদের আর্ট করে আমি দেখিয়েছিলাম। ওকে, তো রিটেন ক্লাসে বেসিক্যালি এক্সপ্লেইন করার সুযোগ নাই, কারণ আমি এমন করে ক্লাস নিছি তোমাদের এমসিকিউগুলা, মানে ওই মেইন ক্লাসে কিন্তু এগুলো আমি সব বুঝাই দিছি। সো এই জিনিসটা মাথায় রাখবা। সেটা হচ্ছে এখানে তিনটা সাইনাস আছে, পেরিকার্ডিয়াল, মাঝখানে পেরিভিসেরাল, আর পেরিনিউরাল। সিভিএন, সিভিএন, সিভিএন কোনটাতে কি থাকে? উপরটাতে হৃদযন্ত্র থাকে, মাঝখানটাতে পৌষ্টিক নালী থাকে এবং নিচেরটাতে হচ্ছে নিউরন থাকে, পেরিনিউরাল সাইনাস, তাই না? তাহলে এইটা বিভিন্ন বিভিন্ন সাইনাসের নাম এবং তাদের কি কি থাকতেছে। হিমোলিম্ফ, ওই যে বলছিলাম না, এদের রক্ত, লিম্ফ মানে লসিকা, রক্ত লসিকার সাথে মিশ্রিত অবস্থায় থাকে, এই জন্য এদেরকে হিমোলিম্ফ বলা হয়। তারপর দুই একটা লাইন বলবা যে এদের রক্তকণিকার নাম হিমোসাইট, তাই তো? তো এখান থেকে প্রশ্ন আসবে না, এইটা আসতে পারে যে এদের রক্তকণিকা কয় ধরনের। তুমি বলবা ছোটগুলোকে বলা প্রোহিমোসাইট, তরুণগুলোকে বলা ট্রানজিশনাল হিমোসাইট, আর বড়গুলোকে বলা লার্জ বা বৃহদাকার হিমোসাইট। ঠিক আছে, সবসময় তরুণের সংখ্যা সবচেয়ে বেশি, তাই না? তরুণটা যে পরিবর্তনী বা ট্রানজিশনাল দেখো 68%, এটির সংখ্যা বেশি। সো এইটা রিটার্নে এইভাবে দিবা। ঘাস ফড়িং এর রিটার্নে অনেক কিছু আসা পসিবল, কিন্তু অ্যাকচুয়ালি এখান থেকে আসে না। পরীক্ষায় তো হলো কয়েকবার যে কতগুলার প্রশ্ন দিবে। এই যে এটা আসতে পারে শ্বসনতন্ত্রের অংশ, তোমাদের বলছিলাম না ছিদ্রগুলোকে বলা হয় স্পাইরাকল। তারপর কি স্পাইরাকলের পর হচ্ছে ট্রাকিয়া, ট্রাকিয়ার পর কি ট্রাকিয়ল কোষ, দেন কি ট্রাকিয়ল, তারপর কি, তারপর হচ্ছে কোষ। তাহলে সিকোয়েন্সটা মনে রাখলেই বিভিন্ন নাম পারবা। সংখ্যাগুলো মনে রাখবা যে প্রথমটাই শুধু 10 জোড়া, বাকি সবগুলো অসংখ্য। শেষ। তাহলে শ্বসনতন্ত্রের বিভিন্ন অংশের নাম জানলা তুমি। ট্রাকিয়া এবং ট্রাকিয়ল কোষের মধ্যে পার্থক্যটা যখন আমি দেখাইছিলাম, তো এই পার্থক্যটা তোমরা একবার পড়ে নিও। আবার রিভিশনের সময় দেখবা রিটেনের প্রিপারেশন অটোমেটিকলি হবে। শোনো, মাঝে মাঝে ভয় লাগে, আচ্ছা পড়ছি আবার পড়তে হবে রিটেনের জন্য, না। যখন তুমি এমসিকিউ এর প্রিপারেশন নেবা, আলটিমেটলি তখনই রিটেনের প্রিপারেশন হয়ে গেছে। ওকে, একবার সব নিখুঁত লিখে আসতে হবে তা না, বাট এমসিকিউ তো ভালো করতে হবে বাবা, তারপর রিটেন। এখানে আর কিছু নাই। মালপিজিয়ান নালিকা থেকে আসতে পারে। মালপিজিয়ান নালিকাটা কোথায় থাকে? আমি একটা ট্রিক তোমাদের শেখাই দিয়েছিলাম। সেটা হলো এই পশ্চাতন্ত্র এবং মধ্যতন্ত্রের মাঝখানে এই যে এখানে মালপিজিয়ান নালিকা থাকে, তাই না? প্রায় 100টির মতো বা অসংখ্য, অনেকগুলো যেহেতু অসংখ্য, বা 100টির মতো মালপিজিয়ান নালিকা থাকে। মালপিজিয়ান নালিকা কি রেশন অঙ্গ হিসাবে কাজ করে। এটার এই প্রান্তটা বদ্ধ, এই প্রান্তটা উন্মুক্ত। যেহেতু ঘাস ফড়িং এর দেহ, এই জায়গাগুলোর নাম হচ্ছে রক্তপূর্ণ গহ্বর বা হিমোসিল। তাহলে মালপিজিয়ান নালিকাগুলো হিমোসিলে সবসময় আন্দোলিত অবস্থায় থাকে।
হিমোসিল থেকে তারা কি করে বিভিন্ন বজ্র পদার্থ নেয়। বজ্র পদার্থ কিন্তু দুইটা, একটা পটাশিয়াম ইউরেট এবং কার্বন ডাইঅক্সাইড নিয়ে তারা ইউরিক অ্যাসিড তৈরি করে এখানে দেয় এবং ইউরিক অ্যাসিডগুলা মলের সাথে বের হয়ে আসে। তো মালপিজিয়ান নালিকা যদি আসে কখনো মালপিজিয়ান নালিকা সম্পর্কে লিখতে, মালপিজিয়ান নালিকার কাজ কি তোমরা এটা লিখবা। তাহলে মালপিজিয়ান নালিকা শেষ। এইটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ তোমাদের তো মনে আছে পড়াইছিলাম না, কর্নিয়া, নিচে কর্নিয়াজেন কোষ, ক্রিস্টালাইন কোন কোষ এবং সাইডে কি আইরিশ রঞ্জক, মাঝখানে রডের মতো একটা রেটিনা থাকে, দ্যাট ইজ কল র্যাবডোম। র্যাবডোমের চারপাশে কি রেটিনুলার কোষ, তাই না, রেটিনুলার কোষ। রেটিনুলার কোষের চারপাশে কি একটা আবার কালো আবরণ, সো রেটিনুলার শীথ বা রেটিনুলার রঞ্জক। সবগুলো যার উপরে থাকে তার নাম হচ্ছে বেসমেন্ট মেমব্রেন বা ভিত্তি পর্দা। এবং যেহেতু এই র্যাবডোমটা অ্যাকচুয়ালি রেটিনা, এটার আকৃতি অনুযায়ী র্যাবডোম বলে, এই র্যাবডোমটা থেকেই স্নায়ু উৎপন্ন হয়। তাহলে বলো তো আলটিমেটলি আলো এসে কোথায় পড়ে, র্যাবডোমে পড়ে। র্যাবডোমটা এগুলো স্নায়ুর মাধ্যমে কোথায় পাঠায়, মস্তিষ্কে পাঠায়। সো বিভিন্ন পার্টের নাম জানতে হবে, পরীক্ষায় আসতে পারে র্যাবডোমের পার্ট, কারণ এই চ্যাপ্টারে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট এইটা র্যাবডোমের পার্ট। আর হাইড্রাতে কি ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট, নিউরোসাইট। বুঝছো, তোমাকে শুধু বাইর করতে হবে যে একটা টপিক যদি পড়ি কোন টপিকটা পড়বো। এই যে সরল চোখ জটিল চোখের মধ্যে পার্থক্য, সরল চোখ হচ্ছে আমাদের চোখ, জটিল চোখ হচ্ছে ঘাসফড়িংয়ের চোখ, দুইটার মধ্যে পার্থক্য এখানে দেওয়া আছে। আরেকটা ইম্পর্টেন্ট হলো এটা, মানে দর্শন ভিজুয়াল সিস্টেম থেকে দুইটাই ইম্পর্টেন্ট। সুপারপজিশন এবং অ্যাপোজিশনের মধ্যে পার্থক্য আমি বলছিলাম না, সুপারপজিশন সবগুলো দন্ত সহজে মনে রাখবা, স্থিমিত আলো সংকুচিত হয়, সকল আলোক রশ্মি তির্যক কিংবা উলম্ব দুইটাই। তারপর হচ্ছে সম্পূর্ণ বিম্ব কিন্তু ঘোলা বিম্ব হয়, তাহলে এইটার অপোজিট যেটা সেটাই হচ্ছে অ্যাপোজিশন। তাহলে সুপারপজিশন অ্যাপোজিশনের পার্থক্যটা জানতে হবে, খুবই ইম্পর্টেন্ট। আবার বলি, এই যে ঘাসফড়িং এর সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা, ওমাটিডিয়ামের বিভিন্ন অংশ, আর একটা হচ্ছে সুপারপজিশন অ্যাপোজিশনের মধ্যে পার্থক্য, শেষ। আরেকটা ইম্পর্টেন্ট আছে রূপান্তর, হ্যাঁ আরেকটা ইম্পর্টেন্ট কি আছে, রূপান্তর, যেটা এই যে এর পরে আছে। এই যে দেখো রূপান্তর, সম্পূর্ণ রূপান্তর এবং অসম্পূর্ণ রূপান্তর কি। ঘাসফড়িং এর ক্ষেত্রে যেটা ঘটে সেটা অসম্পূর্ণ রূপান্তর। তোমরা বলবা ডিম ফুটে ডিম ফুটে সেখানে কি বের, নিম বের হয়, নিম থেকে কি হয় পূর্ণাঙ্গ প্রাণী। আর সম্পূর্ণ রূপান্তর হয় প্রজাপতি এবং মৌমাছির ক্ষেত্রে, প্রজাপতি এবং মৌমাছির ক্ষেত্রে। প্রজাপতি এবং মৌমাছি দেওয়া আছে নাকি এখানে, হ্যাঁ এই যে মৌমাছি এবং প্রজাপতি, এখানে কি হয় পিউপা বলে একটা দশা আসে, বুঝছো, পিউপা দেখে বোঝা যায় না যে এটা কি হবে, এটা হচ্ছে কোন প্রাণী হবে বোঝা যায় না, এই জন্যই আমরা এটা করি কি বলি সম্পূর্ণরূপে রূপান্তর ঘটেছে। তো এটা মনে রাখার ট্রিক কি ছিল, জিলাপি, নট জিলাপি, ডিলাপি, ডতে ডিম, ল থেকে হচ্ছে লার্ভা, পি থেকে পিউপা, পি না শেষে ই একটা আছে ইমাগো, ডিম লার্ভা পিউপা ইমাগো, ঠিক আছে। তো আমার মনে হচ্ছে শেষ, ঘাসফড়িংকে আর কিচ্ছু পড়তে হবে না, কারণ ঘাসফড়িংয়ে আমরা যতটুকু পড়ার পসিবল 300% আমরা দেখাইছি। ওকে, এবার চলে আসি আমরা, এখানে কি রুই মাছ আছে মুহিব? রুই মাছ থেকে যদি আমি তোমার জিজ্ঞেস করি, বলো তো রুই মাছের সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা, বলো তো এক কথায়, বলো তো। পাখনা একটা ইম্পর্টেন্ট, বাট এর থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, আমি কিন্তু বলছিলাম যে জোড় পাখনা বিজোড় পাখনা, পদে যেগুলো শুরু হয় সব বিজোড় পাখনা। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আইসের গঠন। আইসে কি কি থাকে বলো, মাঝখানে ফোকাস থাকে, চারপাশে কি থাকে, সার্কুলি থাকে, আর এনুয়ালি বছরে একবার করে একটা মোটা দাগ তৈরি হয়, দ্যাট ইজ কল এনুলাস, তাই তো। এইটা হচ্ছে কি সম্মুখ ক্ষেত্র, যেটা প্রথিত অবস্থায় থাকে ডার্মাল পকেটে, এটা পশ্চাৎ, এবং এগুলো হচ্ছে পার্শ্ব ফিল্ড বা ল্যাটারাল ফিল্ড, ঠিক আছে, শেষ। তো এটা ইম্পর্টেন্ট। এবং ঘাসফড়িংয়ের রুই মাছে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে হৃৎপিণ্ডের বিভিন্ন অংশের নাম, বুঝছো, সাইনাস ভেনোসাস, এট্রিয়াম ভেন্ট্রিকল, বালভাস আর্টারিয়াসাস, তাই না, শেষ, এখানে আর কিছু লাগবে না। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট আছে, আমি শিখাইছিলাম ডরসাল অ্যাওর্টার শাখা, মনে আছে, ডরসাল অ্যাওর্টার শাখা মানে কোন ধমনীগুলো কোথায় কোথায় যায়, কিডনিতে গেলে রেনাল ধমনী, দেহ প্রাচীরে গেলে প্যারাইটাল ধমনী, ক্লাভিকলের নিচ দিয়ে যদি বক্ষ পাখনায় যায় সাবক্লেভিয়ান ধমনী, পরিপাক বা অ্যান্টেরনে যেগুলো যাচ্ছে পরিপাক নালীর কাছে দেয়ার ম্যাজেন্টেরিক বা সিলিয়াকো ম্যাজেন্টেরিক ধমনী, মনে আছে না। তো এইভাবে এটা পড়বা, সো ডরসাল অ্যাওর্টার শাখা পড়তে হবে। এরপর আমরা সরাসরি যাব ফুলকায়, এখানে তেমন কিছু নেই, ফুলকায়
এই যে ফুলকা, 4 জোড়া ফুলকা থাকে। ফুলকাকে বলা হয় হলোব্রাঙ্ক, অর্ধেককে বলা হয় হেমিব্রাঙ্ক। তো ফুলকা থেকে খুব বেশি প্রশ্ন আসার কথা না, তারপরও ফুলকা রেকার, ফুলকা আর্চ, ফুলকা সূত্র, 3টা পার্ট আছে। নিচে রেকার, মাঝখানে আর্চ, তার উপরে সুতার মতো থাকে, দ্যাট ইজ ফুলকা সূত্র। শেষ। এগুলো ইম্পর্টেন্ট না, বাট ইম্পর্টেন্ট কোনটা জানো? এগুলো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এই যে এইটা। তাহলে এই চ্যাপ্টার থেকে যদি প্রশ্ন আসে, আমি 3টা যদি সিলেক্ট করি যে ভাই এই 3টা আমি পড়ে যেতে চাই পরীক্ষার হলে, 1 নম্বর পড়বা আইস পাখনা, 1 নম্বর হচ্ছে আইস পাখনা, 2 নম্বর কি ফুলকাটা একটু দেখবা, 3 নম্বর কি বায়ুথলি। বায়ুথলির পর্ষণ দেখো, 2টা প্রকোষ্ঠ আছে, উপরে কি থাকে রেটিয়া মিরাবিলিয়া বা কৈশিক জালিকা থাকে, 2 প্রকোষ্ঠের সাথে অন্য নালী একটা কানেকশন থাকে, নিউমেটিক ডাক্ট বা ডাক্টাস নিউমেটিকাস, তাই না? আর অন্তকর্ণের সাথে কানেকশন থাকে ভেবেরিয়ান ওসিকল দ্বারা, তাই না? তো শেষ হইলো। এটার কাজটা ইম্পর্টেন্ট, নট পার্ট। কি ইম্পর্টেন্ট? কাজ ইম্পর্টেন্ট। কাজের ক্ষেত্রে কি ইম্পর্টেন্ট? এরা প্লবতা রক্ষাকারী, বিভিন্ন স্তরে যে আটকায় রাখে মাছকে, এটার জন্য শব্দ উৎপন্ন করে, শত্রুকে ভয় দেখাইতে পারে, প্রজননের জন্য সঙ্গী আকৃষ্ট করতে পারে কিনা, শব্দ শুনতে এরা সাহায্য করে এই বায়ুথলি। সো এটাকে ভাষাল অভিযোজনক্ষম ভাষাল অঙ্গ, মানে এইটা নিজেকে এমনভাবে অভিযোজিত করছে যে এটা মাছটাকে ভাসতে ডুবতে সাহায্য করে। ঠিক আছে, তাহলে আর কিছু নাই এখানে রিটেনের জন্য। আশা করছি এটা শেষ হয়ে গেল। আর একটা হচ্ছে লাস্টের, কিন্তু একাডেমিকে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র, হালদা নদী। বুঝতে পারছো? হেসারির মাছ কখনো প্রাকৃতিক মাছের প্রতিনিধিত্ব করে না। তো এইটা একটা আসতে পারে যে মৎস্য কিভাবে হচ্ছে আমরা, এত বড় প্রশ্ন আসবে না, তারপরে আমি বলতে পারি সেটা হচ্ছে মৎস্য সংরক্ষণ আর কি। সো বলো তো এবার আমরা 1 নম্বরে আবার চলে যাই। কি পড়বো আমরা? কয়েকটা আমি সংক্ষেপে যদি করে দিতে চাই। হাইড্রা, ঘাস ফড়িং, রুই মাছ, তাই না? রুই মাছের ক্ষেত্রে সবার আগে দিই আইস। আইসের হচ্ছে কাজ এবং হচ্ছে কি কি পার্ট আছে। পাখনা, পাখনাগুলো হচ্ছে জোড় পাখনা এবং বিজোড় পাখনার নাম। 3 নাম্বার কি বলতো? ফুলকা। ফুলকায় কি কি থাকে? নিচে রেখার, মাঝখানে আর্চ, উপরে সূত্র। আরেকটা কি বলতো? বায়ুথলি। বায়ুথলির কি গঠনও পড়বা, কাজটা বেশি পড়ে। সো আমি পার্সোনালি এইটাকে আমি মার্ক করে দিলাম। ওকে। ঘাস ফড়িং এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট কি? ঘাস ফড়িং এর ক্ষেত্রে প্রথম শ্রেণীবিন্যাস কিন্তু 3 জনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। ঘাস ফড়িং এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট কি হচ্ছে? মুখপাঙ্গ, নাম এবং 2-একটা কাজ আর কি। নামটাই বেশি ইম্পর্টেন্ট, মুখপাঙ্গ। এরপর আছে স্ত্রী ভার্সেস পুরুষ, পুরুষ। তারপর কি? পরিপাক নালী, পরিপাক নালীর অংশ, তাই না? তারপর কি বলতো? সাইনাস গুলা। তারপর কি? মালপিজিয়ান নালিকা, এগুলো সব পারবা। তারপর কি বলতো? রূপান্তর। তারপর কি বলতো? সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলা সেটা হলো ওমা। সবচেয়ে ইম্পর্টেন্ট কি? ওমাটিডিয়াম। আর একটা হচ্ছে সুপারপজিশন ভার্সেস অ্যাপোজিশন, তাই না? আরো ক্লাসের সময় যেগুলো পড়ছি ওগুলো তো আছেই। তো যাই হোক না কেন, এগুলো বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে সাদা যেটা এইটা। আর এখানে তো আমি বলে দিছি। হাইড্রার ক্ষেত্রে কি ইম্পর্টেন্ট? গঠন, কোন কোন অংশ আছে, প্রজাতি ইম্পর্টেন্ট, সিলেন্টেরন ইম্পর্টেন্ট। তারপর কি ইম্পর্টেন্ট বলতো? মেসোগ্লিয়া ইম্পর্টেন্ট। যেটা আসছিল সেটা হচ্ছে নিডোসাইটের পার্ট, অংশ। চলন, হ্যাঁ, 2 ধরনের চলন, এটা ইম্পর্টেন্ট। আর একটা কি বললো? মিথজীবিতা ইম্পর্টেন্ট। তো এগুলো সবই পারবা ইনশাল্লাহ, কোনো প্রবলেম হবে না। সো রিটেন ক্লাসগুলা এতটুকুই আর কি, যে কোনগুলো আসবে দেখানোর জন্য। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই অবশ্যই আমাকে জানাবা। থ্যাংক ইউ সবাইকে, আবার দেখা হবে ইনশাল্লাহ ক্লাসে। আল্লাহ হাফিজ।